স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পেয়েছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সময়মতো ব্যবস্থা নেওয়া হলে প্রাণহানি কমানো যেত উল্লেখ করে কমিশন জানিয়েছে, এরই মধ্যে 158 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বুধবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কমিশন প্রধান আ.ল.ম ফজলুর রহমান। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বাহিনীর সে সময়কার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। এই ঘটনার প্রায় 1.5 দশক পর ঘটনার পুনঃতদন্ত শুরু করে অন্তর্বর্তী সরকার। গঠন করা হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের লক্ষ্য পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা। 2009 সালের এই বিদ্রোহের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন তুলে আসছিল ভুক্তভোগীরা। কমিশন প্রধান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে। রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। এই কমিশন মনে করে যে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। বলেন, পিলখানা হত্যাকাণ্ডে এরই মধ্যে 158 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে, বাকি আছে আরও 50 জন। প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কমিশন তদন্ত প্রতিবেদনের প্রাথমিক খসড়া তৈরি করেছে। কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পুনঃ সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হবে। পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আজম ও জাহাঙ্গীর কবির নানক পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় লিখিত সাক্ষ্য দিয়েছেন বলেও জানান কমিশন প্রধান। পলাতক ব্যক্তিবর্গের সাক্ষ্য প্রদানের জন্য বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। প্রশ্ন উঠায় আদালত অবমাননায় শেখ হাসিনার স্টেট ডিফেন্স আমিনুল গনি টিটুকে সরিয়ে দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার স্থলাভিষিক্ত হয়েছেন শেখ হাসিনার পক্ষে মানবতা বিরোধী অপরাধ মামলার আইনজীবী আমির হোসেন। আর আদালত অবমাননা মামলার শুনানি হবে আগামী 2রা জুলাই। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনে এমন মন্তব্যের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গেল 19 জুন আমিনুল গনি টিটুকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেদিনই জুলাই বিপ্লবের পক্ষে থাকা ওই আইনজীবীকে নিয়ে নানা সমালোচনার জন্ম হয়। প্রশ্ন ওঠে, এতে ন্যায় বিচার কতটা নিশ্চিত হবে? তবে সমালোচনার পরও বুধবার শেখ হাসিনার আদালত মামলা শুনানিতে হাজির হন আমিনুল গনি। এ সময় ট্রাইব্যুনালে বিব্রতকর পরিস্থিতি তৈরি হলে ট্রাইব্যুনাল তাকে সরিয়ে দেয়। প্রতিটি মামলা আমাদের কাছে আসলে একটা ভিন্ন ধরনের একটা আবেগ থাকে। মামলার প্রশ্নে আমরা মামলাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল। আজকে হিয়ারিংটা হলে এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ। এরপর ট্রাইব্যুনাল আদালত অবমাননায় শেখ হাসিনার পক্ষে লড়তে আমির হোসেনকে নিয়োগ দেয়। উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে। এদিন এ মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া সিনিয়র আইনজীবী এ.ওয়াই মশিউজ্জামান ট্রাইব্যুনালে হাজির হলেও প্রস্তুতির কথা বলে সময় নেন। তিনি এ বিষয়ে মত দেবেন 2রা জুলাই। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিল থানার হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। একই মামলায় হাসানুল হক ইনুকেও গ্রেপ্তারের আদেশ দেয় বিচারক। বুধবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়। এছাড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মিরপুর মডেল থানার হত্যা মামলায়, সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলামকে পল্টন থানার হত্যা মামলায় এবং ডিএমপির সাবেক উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে ভাটারা থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
সবাই মিলে যেভাবে জুলাই আন্দোলন হয়েছে সেভাবে সংস্কারও সম্ভব। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এমন মন্তব্য করেছেন। তিনি আশা প্রকাশ করেন দেশে পরিবর্তন আসবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় ৬ষ্ঠ দিনের বৈঠকের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। বৈঠকে ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অর্থাৎ উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, নারী প্রতিনিধিত্বের মতো বিষয় রয়েছে আজকের আলোচনায়। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনার সকলকে খানিকটা ছাড় দিতে হবে। কোন কোন জায়গায় পরিবর্তন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। নবায়নযোগ্য জ্বালানির খাতে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে 2030 সাল পর্যন্ত প্রতি বছর দরকার হবে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ, আর 2031 থেকে 40 সাল পর্যন্ত বছরে দরকার হবে $1 বিলিয়ন বেশি। এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস। এর লক্ষ্যে তাগিদ দেওয়া হয়েছে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে। তবে আমলাতান্ত্রিক জটিলতা, ভূমি অধিগ্রহণ, প্রকল্প বাস্তবায়নে ঝুঁকি বিনিয়োগে বড় বাধা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের 20% এবং 2040 সালের মধ্যে 30% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আন্তর্জাতিক প্রতিষ্ঠান IEEFA বলছে এই লক্ষ্য পূরণে 2030 সাল পর্যন্ত প্রতি বছর $933 থেকে $980 মিলিয়ন এবং 2031 থেকে 2040 সাল পর্যন্ত প্রতি বছর 1.37 থেকে 1.46 বিলিয়ন বিনিয়োগ দরকার। যদি আমরা 2030 সাল এবং 2040 সালের লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই তাহলে সেই বিনিয়োগ প্রায় 4 গুণ থেকে 6 গুণ পর্যন্ত বাড়াতে হবে। এমন একটি বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে যেখানে ইনভেস্টররা কনফিডেন্স পান। আমলাতান্ত্রিক জটিলতা কমানো সহ নিতে হবে বেশ কিছু পদক্ষেপ। 400 থেকে 450 মেগাওয়াটের মতো ইউটিলিটি স্কেল প্রজেক্ট বাস্তবায়নাধীন আছে। এর বাইরে আমাদের কোনো প্রকল্প নেই। ফিজিবল একটা প্রজেক্ট পাইপলাইন তৈরি করতে হবে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে যাতে টেন্ডারে বিভিন্ন অর্গানাইজেশনগুলো পার্টিসিপেট করে। রিসেন্ট টেন্ডারে দেখা গিয়েছে যে ইন্টারন্যাশনাল ইনভেস্টররা পার্টিসিপেট করেনি। বিশ্লেষকরা বলছেন সরকার আন্তরিক হলে নবায়নযোগ্য খাত থেকে বছরে অন্তত 1000 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব, কিন্তু সরকার হাঁটছে গতানুগতিক পথেই। গত 9 মাসে নবায়নযোগ্য নতুন বিদ্যুৎ যুক্ত হয়েছে মাত্র 200 মেগাওয়াট। 1 বছর থেকে 2 বছরের মধ্যেই আমরা কয়েক হাজার মেগাওয়াট বাড়িয়ে দিতে পারি। আমি মনে করি সদিচ্ছার একটা অভাব আছে, কিংবা পরিকল্পনার দুর্বলতা আছে, কিংবা ওনারা বুঝে উঠতে পারছেন না কোথায় কি করলে কি হবে। টেকসই বিদ্যুৎ খাত গড়তে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। 2 দিন বিরতি দিয়ে রাজনৈতিক দলের সাথে আবার বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এ বিষয়ে বৈঠক শেষে কথা বলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পরিবর্তিত হয় তাহলেও সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা উল্লেখ করা যেতে পারে। এইভাবে হয়তো একটা সমাধানের জায়গায় আসা যেতে পারে। তারা সময় দিয়েছিলেন, আমরা 10 মিনিট নিজেরা পরস্পর আলাপ আলোচনা করেছি। পরবর্তীকালে বা বিরতির পরে যখন আলোচনা হয়েছে, তারা ঐক্যমত্য কমিশন নিজেরা আবার বসে আলাপ আলোচনা করে এ ব্যাপারে আমরা কোনো সুরাহা করতে পারি কিনা। আজকে না হলে আমার ধারণা যে আগামী রোববারে এই প্রস্তাব তারা আবার হাজির করবেন। আর আপনারা জানেন যে আগামী 3 দিন ঐক্যমত্য কমিশনের কোনো সভাটা হবে না। আগামী রোববারে আবার সকাল 10:30টায় আলোচনা হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ যে আলোচনা যেটা হয়েছে আমাদের, সেটা বলছি যে আমাদের জাতীয় সাংবিধানিক যে কমিশনগুলো, আমরা মনে করি একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে আমাদের নির্বাহী বিভাগের কর্তৃত্বটার আমরা যে পরিমাণ দুর্ভোগ এবং দুর্যোগের মুখোমুখি হয়েছি,
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলের অনুগত লোককে নিয়োগ দিতে যে বাস্তবে প্রধানমন্ত্রীকে প্রায় রাশিয়ার জারের মতন ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল। তাহলে এই ব্যবস্থার একটা গুণগত পরিবর্তন দরকার। সেজন্য যেটা আমরা বলেছি, সাংবিধানিক পদের নিয়োগ কোনোভাবে এটা প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে এটা থাকা উচিত না। কারণ আমরা এখানে দল নিরপেক্ষ, যোগ্য, অভিজ্ঞ, প্রজ্ঞাবান ব্যক্তিবর্গকে আমরা দেখতে চাই। সেই কারণের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে বিপর্যয় ডেকে আনা হচ্ছে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবসের আয়োজনে তিনি বলেন, পরিবেশ ধ্বংস করে যা হচ্ছে তা উন্নয়ন নয়। প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে তা থেকে রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বর্তমান বিশ্বে ভয়াবহ আকার ধারণ করেছে প্লাস্টিক দূষণ। ব্যবহার্য প্লাস্টিক নানাভাবে মাইক্রোপ্লাস্টিক হয়ে মিশে যাচ্ছে মাটি, বাতাস ও পানিতে, যা খাদ্যচক্রের মাধ্যমে প্রবেশ করছে মানবদেহে, যার অন্যতম ঝুঁকিতে বাংলাদেশ। এমন অবস্থায় প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশের অঙ্গীকার নিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার এই আয়োজনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে বিপর্যয় ডেকে আনা হচ্ছে। পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী, আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। প্রকৃতি বিধ্বংসী এক জীব, যার নাম মানুষ। ডক্টর ইউনূস বলেন, পরিবেশ ধ্বংস করে যা হয়েছে তাকে উন্নয়ন বলা যায় না। প্লাস্টিকও আমরা ছাড়বো না, ধ্বংস আমাদেরকে ছাড়বে না। আমরা সুইসাইডাল পথে আছি, আত্মাহুতির পথে আছি, এবং সেটা শুধু একদিনে বসে আনুষ্ঠানিকভাবে সবাই বসে আলাপ করে বাড়ি ফিরে যাব যথারীতি, আবার আমাদের জীবন চলতে থাকবে ধ্বংসের পথে। প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে প্রধান উপদেষ্টা পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি, তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না, আমাদের সমস্যার মধ্যে আমরা পড়ি না। সারা দেশের নদী দূষণ ও দখল ঠেকানো, বন্যপ্রাণী সংরক্ষণ এবং বৃক্ষ কাটা ঠেকানোর উপরও গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। আমরা আশা করি নতুন প্রজন্ম এই শহরেই দূষণমুক্ত নদী দেখতে পাবে। পরে পরিবেশ ও বৃক্ষ মেলা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডক্টর ইউনূস। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় রাগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াতে ইসলামী, বললেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার হামিদুর রহমান আজাদ। নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। বুধবার সকালে তার নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে। পরে হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন, গেজেটে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করাতে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। পুনর্গঠন না চেয়েও কমিশনের ওপর আস্থা রাখতে চান বলেও জানান জামায়াত নেতা। লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আমরা বারবার দাবি করেছি, নির্বাচনের আগে একটি সরকার আছে এবং থাকবে। সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়, তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে, এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে। স্থানীয় সরকার নয়, সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে বলে আবারও জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনার আমলে গুম খুনের নির্দেশ পেয়েও যেসব পুলিশ সদস্য এগুলো করেনি, তাদের তালিকা করে পুরস্কার দেওয়া উচিত। প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয়, সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যারা নির্বাচিত হবেন তারাই দেখাবেন যে নির্বাচন সুষ্ঠু হতে পারে। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলায়।
নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন আছি মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলা, এই ছাড়াও হলদিয়া বাজার, সেই বাজার কেন্দ্রিক যে সাধারণ মানুষের ভোগান্তি সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে যুক্ত আছেন এখানকার বাসিন্দা বা যারা স্থানীয় আছেন তারা প্রত্যেকেই। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, এই বাজার কেন্দ্রিক বা ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক সহ কি কি সমস্যা জর্জরিত আপনারা, নাগরিক ভোগান্তি বা নাগরিক সেবা পাচ্ছেন না, কি কি বিষয় আছে সে বিষয়ে? ধন্যবাদ ডিবিসি নিউজকে। বাজার কেন্দ্রিক তো আসলে আমাদের মানুষের, গরিব দুঃখী মানুষের, গ্রামগঞ্জে আপনারা জানেন একটি বিষয় যে গ্রামগঞ্জে ম্যাক্সিমাম মিডিয়াম ক্লাস এবং নিম্ন ক্লাসের লোকজনের বেশি বসবাস করে। সেই হিসাবে যে নিম্ন ক্লাস অর্থাৎ গরিব দুঃখী মানুষের অনেক সমস্যা আছে। যেই সমস্যাগুলি, যেমন প্রথমত যারা কৃষক, যারা ধান চাষ করে, বিভিন্ন ফসলাদি চাষ করে, যেমন কৃষকের আপনার জমিতে এখন বৃষ্টির পানি আসলে জমির ধান কাইটে আনতে পারতেছে না, ধান পড়ে গেছে জমিতে, কারণ পানি নিষ্কাশনের কোনো জায়গা নাই। কারণ এই কারণে আমাদের যে আশেপাশে যে বড় বড় খাল বা ছোট ছোট ক্যানেলগুলি ছিল, এইগুলি সব বন্ধ হয়ে গেছে। এইগুলি প্রথমত এইগুলি এই সরকার যেই সরকারই থাকুক, তা এইগুলিকে কেটে খাল খনন করে, খালকে পরিশুদ্ধ করে পানি চলাচলের ব্যবস্থা করতে হবে। তাহলে ওই যেমন আপনার ফাল্গুন মাসে যে ধান বুনতে হয়, কিন্তু এই ধানটা বুনতে হওয়ার কথা হলো পৌষ মাসে, কিন্তু তখন পারে না কেন? ওই যে জমিতে পানি থাকে, পানি নিষ্কাশন হয় না, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই আপনাদের? নাই। এই কারণেই সমস্যা। তো প্রথমত খাল খননগুলি যদি গভর্নমেন্ট সঠিকভাবে তারা যদি খেয়াল করে, তাহলে ইনশাল্লাহ খাল যদি খনন হয়ে যায় তাহলে কৃষকদের জন্য অনেক ভালো, তারা অনেক উপকৃত হয়। উপজেলাটা অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যাবে। জি, এগিয়ে যাবে। এবং সেচ ব্যবস্থাটা, বিদ্যুতের ব্যবস্থাটা যদি বেশি থাকে, সব জায়গায় যদি বিদ্যুৎটা দেয়, তাহলে কৃষকরা পায়, তাহলে আপনার সেচের ব্যবস্থাটা তারা 24 ঘন্টা পাইলে হয়তো ফসলাদি আরো ভালো হবে। ধন্যবাদ। এখানে আরেকজন আছেন, ছোট করে একটু যদি বলবেন যে কি ধরনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো রয়েছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসির নিউজের কে ধন্যবাদ। আমাদের বড় সমস্যা হয়েছে লোহজং থানার মধ্যে হলদিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড গোয়ালিমন্দ্রা, এখানে আমাদের মাদকের ভীষণ সমারোহ, এবং সাথে খড়ি আছে, এবং এটা থেকে আস্তে আস্তে আরো সরাই আরো 2-3টা স্পট হয়ে গেছে। তা যুব সমাজের জন্য, আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যদি আর একটু পদক্ষেপ ভালোভাবে নেয়, এবং তাইলে আমরা যুব সমাজকে রক্ষা করতে পারি। এবং এটা দিন দিন আগে খুব কমই ছিল, এই 17 বছর যাবৎ এটা আরো বৃদ্ধি পাইতে অনেক প্রসার হয়ে গেছে। এখন সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। জি, মাদকের ছোবলে যুব সমাজ ধ্বংস হয়ে যায়। ধন্যবাদ। আপা একটু বলবেন যে আর কি ধরনের সমস্যা আছে, যদি ছোট করে বলতে সময়। আসসালামু আলাইকুম। এখানে বলতে চাচ্ছি, আমাদের এখানে নারী এবং শিশু যারা আছে তাদের অনেক সমস্যা। এখানে যে স্বাস্থ্য সেবাও, আমাদের এখানে যে সেবাটা দিচ্ছে, ওরা যে সেবা দিচ্ছে আমরা কিছুই পাচ্ছি না। মাতৃত্বকালীন সেবা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে হয়, তারা সবসময় আসতে পারে না। ছোট ছোট বাচ্চা আছে যাদের অনেক ধরনের সমস্যা হয়, সেই সেবাগুলো আমরা পাচ্ছি না। লোহজং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, ওখানে আমরা যাই গর্ভকালীন বিভিন্ন সেবা নিতে, ওরা আমাদের ঢাকা পাঠিয়ে দেয়। তো আমাদের এইসব কমপ্লেক্স থেকে তো কোনো কাজ হচ্ছে না। এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা দিতে হবে যাতে করে আমাদের প্রত্যেকটা মানুষ, শিশু, বৃদ্ধ, নারী যারাই আছে, পুরুষ, প্রত্যেকে যেন আমরা সেবা পাই। তো আমরা প্রশাসন বা সামনে যেই আমাদের দেশ চালাবে, সরকারের কাছে একটা আবেদন রয়েছে যে আমরা যেন স্বাস্থ্য সেবা এবং শিক্ষা ব্যবস্থাটা আরো সুন্দরভাবে, সুচারুভাবে চালানো হয়। ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং কি এই এলাকা বা এই অঞ্চলে যে সাধারণ নাগরিকদের ভোগান্তি সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। পরবর্তী সংবাদ বিকেল 5টা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো সমস্যা নিয়ে তুলে ধরার চেষ্টা করব, নানা বিষয়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে। মেয়রের শপথ পড়ানোর দাবিতে আন্দোলনে বিএনপির এক নেতার সমর্থন নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার প্রমাণ চেয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, প্রমাণ দিতে না পারলে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। তার অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে তাকে শপথ না করানো সরকার একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। স্থানীয় সরকার, উপদেষ্টা ও সচিব মিলে নাগরিক সেবায় বাধা দিয়ে আন্দোলনের ওপরে দায় চাপানোর চেষ্টা করেছেন।
ইশাক হোসেন দাবি করেন নগর ভবনে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন স্থানীয় সরকার। উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুর্নীতিবাজ এক কর্মচারী। আসিফ বলেছে, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে। এই আন্দোলনে অর্থ ও লজিস্টিক্স দিয়েছেন এবং তার কাছে নাকি প্রমাণ রয়েছে। এই প্রমাণ তিনি জাতির সামনে তুলে ধরবেন, অন্যথায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। B-2 বোমারু বিমান থেকে বাংকার বিধ্বংসী বোমা ফেলে আর টমাহক মিসাইল মেরেও ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। কয়েক মাস পিছিয়েছে মাত্র, এমনটাই বলছে যুক্তরাষ্ট্রেরই গোয়েন্দা প্রতিবেদন। সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে মার্কিন গণমাধ্যমে ফাঁস হয়েছে এ তথ্য। তবে মার্কিন গোয়েন্দাদের এ মূল্যায়ন প্রত্যাখ্যান করে ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করার পক্ষে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। দেশটির ফোর্দো, নাতানস এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর থেকেই এ দাবি করে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা সংস্থার মূল্যায়ন বলছে অন্য কথা। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ফেলা হয় 14টি বাংকার বিধ্বংসী বোমা আর ছোড়া হয় টমাহক মিসাইল। কিন্তু যুক্তরাষ্ট্রের শক্তিশালী এসব যুদ্ধাস্ত্রেও তেমন বড় কোনো ক্ষতি হয়নি ইরানের। মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বলছে এমন কথাই। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA এর প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি, কয়েক মাস পিছিয়েছে মাত্র। হামলার পর ক্ষয়ক্ষতি নিয়ে US সেন্ট্রাল কমান্ডের বিশ্লেষণের উপর ভিত্তি করে এ মূল্যায়ন করেছে DIA। মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন জানাচ্ছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি, বেশিরভাগ সেন্ট্রিফিউজ এখনও অক্ষত। সিএনএনকে একাধিক মার্কিন কর্মকর্তা জানান, হামলার আগেই পারমাণবিক উপাদান সরিয়ে নিয়েছিল ইরান। এদিকে মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দাদের মূল্যায়ন প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গণমাধ্যমের প্রতিবেদন যারা হামলা চালিয়েছে তাদের জন্য অসম্মানজনক। ইতিহাসের অন্যতম সফল এ সামরিক হামলাকে হেয় করার চেষ্টা চলছে বলে দেশটির গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগও করেন মার্কিন প্রেসিডেন্ট। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। 12 দিনের তুমুল আকাশ লড়াইয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ইরান ইসরায়েলের মধ্যে এরই মধ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে এই কয়েকদিনের পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে দুদেশেই। ইরান বা ইসরায়েল কার ক্ষতি কতটা সেটাই এখন স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। গেল 13 জুন থেকে ইরানে ইসরায়েলের হামলা শুরু। জবাবে পরদিন থেকে ইসরায়েলে পাল্টা ব্যবস্থা নেয় ইরান। নিজেদের শক্তিমত্তা প্রমাণে সর্বোচ্চ শক্তি প্রয়োগে মরিয়া হয়ে ওঠে দুই পরাশক্তি। সংঘাতে ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, বেসামরিক নাগরিক সহ 6 শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 4700-র বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিভিন্ন পরমাণু স্থাপনা ও সামরিক বেসামরিক স্থাপনাও। সংঘাতে ইরানের অন্তত 14 বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকারের দাবি, বিজ্ঞানীদের পুরো দল নিশ্চিহ্ন হওয়ার ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেক বছর পিছিয়ে দিয়েছে। তবে মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, কর্মসূচি কিছুটা পেছানো গেলেও কখনোই শেষ করা যাবে না। যুদ্ধবিরতির আগে সংঘাতের মধ্যেই ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, দেশটির পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তবে তা অস্বীকার করেছে তেহরান। এদিকে ইরানি হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামরিক বা বেসামরিক মৃতের সংখ্যা কম হলেও অবকাঠামোগত ক্ষতি বেশি হয়েছে ইসরায়েলের। ইরানি হামলায় বিধ্বস্ত হয়েছে দক্ষিণ ইসরায়েলের সরকো মেডিকেল কলেজ হাসপাতাল। হামলা হয়েছে IDF-এর স্থাপনা, গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে। 2 দফা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর। তেল আবিব সহ কয়েকটি শহরে মিলেছে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেই হঠাৎই তেল আবিব তেহরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে।
তবে এই যুদ্ধবিরতি কতটা টেকসই হবে সেটাই এখন দেখার অপেক্ষায় বিশ্লেষকরা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।